নমস্কার সকলকে। আমার নাম ধনঞ্জয় শর্মা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে আমি টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত। আজকে আমরা আমাদের বিভিন্ন ব্যাংকে আমরা আমাদের অ্যাকাউন্ট খাতা খুলি, কিন্তু এই অ্যাকাউন্ট খাতাগুলো কি ধরনের, কি টাইপের হয় সেই সংক্রান্ত আমরা অনেক সময় জানি না, বা আমরা এই সংক্রান্ত কখনো ভাবি না। তো আমি এই ভিডিওর মাধ্যমে ব্যাংকিং এ সাধারণত কি কি অ্যাকাউন্ট হয়, এই অ্যাকাউন্টগুলো সংক্রান্ত আপনাদের সঙ্গে আলোচনা করছি। সঙ্গে থাকুন। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্রথমত আমাদের জানতে হবে যে আমরা ভারতীয় নাগরিক। ভারতের যে ব্যাংকিং নিয়মাবলী আছে সেখানে আমরা আমাদের আধার কার্ড এবং প্যান কার্ডের সাহায্যে আমরা আমাদের অ্যাকাউন্ট খুলতে পারি। ভারতবর্ষের যে কোনো ব্যাংকে আধার কার্ড প্যান কার্ডের সাহায্যে আপনি আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমরা একটা জিনিস মনে রাখেন, আমরা সাধারণত ব্যাংকে অ্যাকাউন্ট খুলি। এই যে অ্যাকাউন্টটা খুলি, এই অ্যাকাউন্টটা কি ধরনের অ্যাকাউন্ট, এর ব্যালেন্স মেনটেন কি, এর লিমিট কি, এই সংক্রান্ত আমাদের অনেক সময় ধারণা থাকে না। তো একটা জিনিস মনে রাখবেন, ব্যাংকে আমরা যে অ্যাকাউন্টগুলো খুলি বা ভারতের যে ব্যাংক, সেখানে যে দু ধরনের অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে ওন ডিমান্ড অ্যাকাউন্ট আর একটা হচ্ছে টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট। তো এই যে ওন ডিমান্ড অ্যাকাউন্ট এবং টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট, এগুলো কাকে বলছে, ওন ডিমান্ড কাকে বলছে? সাধারণত এই অ্যাকাউন্টগুলো আমরা কি করি না, এই অ্যাকাউন্টগুলো খুললে আমরা যখন তখন তাদের কাছে পয়সা বা আমি যে টাকাটা সঞ্চয় করেছি বা জমা করেছি সেইটা আমি দাবি করতে পারি। এইটা বলা হচ্ছে ওন ডিমান্ড অ্যাকাউন্ট। এবারে এই যে ওন ডিমান্ড অ্যাকাউন্টের যে ভাগগুলো, সে ভাগগুলো আপনাদের সাথে আমি আলোচনা করছি। তো ওন ডিমান্ড অ্যাকাউন্টের সর্বপ্রথম যে ভাগ আছে সেটা প্রথম হচ্ছে সেভিং অ্যাকাউন্ট। আমরা সেভিং অ্যাকাউন্ট কাকে বলবো? আমরা সাধারণত ব্যাংকে যে অ্যাকাউন্টগুলো খুলি, যেখানে আমরা অর্থ সঞ্চয় করি, এইটা সেভিং অ্যাকাউন্ট বলে। এবারে সেভিং অ্যাকাউন্ট খুললে আপনি কি কি এখানে সুবিধা থাকছে বা ব্যাংক কি সুবিধা দিচ্ছে। তো সাধারণত একটা সেভিং অ্যাকাউন্ট যখন আপনি খুলছেন, এখানে যে টাকা আপনি জমা রাখছেন, ব্যাংক তার উপরে ইন্টারেস্ট প্রদান আপনাকে করে। এই যে ইন্টারেস্ট প্রদান করছে, এই ইন্টারেস্টের পরিমাণ ভারতবর্ষের বিভিন্ন ব্যাংকে বিভিন্ন টাইপের হয়, কিন্তু অবশ্যই আপনি একটা সেভিং অ্যাকাউন্ট করেছেন, তার উপর যে আপনি ডিপোজিট রেখেছেন তার উপর ব্যাংক ইন্টারেস্ট দিতে বাধ্য। এই যে সেভিং অ্যাকাউন্ট করেন, এই সেভিং অ্যাকাউন্টে সাধারণত একটা ব্যালেন্স মেনটেন করতে হয়। সেটা আপনি ঠিক কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন সে ব্যাংকের উপর নির্ভরশীল, বা ব্যাংকের যে নিয়মাবলী আছে ব্যালেন্স মেনটেনের, সে ব্যালেন্স কিন্তু আপনাকে মেনটেন করতে হয়। তবে এই ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, PMJDY, অর্থাৎ প্রধানমন্ত্রী জন ধন যোজনা, এই অ্যাকাউন্টগুলো কিন্তু জিরো ব্যালেন্সের। কারণ এই যে প্রধানমন্ত্রী ধন জন যোজনার যে অ্যাকাউন্টগুলো আপনারা পান, এগুলো হচ্ছে বেসিক সেভিং অ্যাকাউন্ট, এই কারণে এইগুলো জিরো ব্যালেন্স। কিন্তু সাধারণত যে সেভিং ব্যালেন্সগুলো বা সেভিং অ্যাকাউন্টগুলো আমরা ব্যাংকে ওপেন করি বা ব্যাংকে খুলি, তার উপর অবশ্যই আপনাকে ব্যালেন্স মেনটেন করতে হবে। সেভিং অ্যাকাউন্ট যেগুলো করেছেন সেক্ষেত্রে আপনি ঠিক কত টাকা সঞ্চয় করতে পারেন বা জমা করতে পারেন, দেখুন এইটার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো লিমিট কিন্তু নেই। আপনি যত খুশি জমা করতে পারেন। আমাদের ভারতবর্ষের যে ব্যাংকগুলো আছে, আপনি সেভিং অ্যাকাউন্টে যত খুশি জমা করুন, আপনার ডিপোজিট হবে। তবে এক্ষেত্রে মনে রাখবেন, 49,999 টাকা যখনই আপনি ডিপোজিট করবেন, আপনাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে প্যান কার্ড আপডেট থাকতে হবে। প্যান কার্ড আপডেট যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এর বেশি জমা করতে পারবেন না। সেভিং অ্যাকাউন্টে টাকা তোলার জন্য সাধারণত কিছু ব্যাংক আছে যেখানে চেক এবং এটিএম ছাড়া আপনি টাকা তুলতে পারবেন না। কিছু ব্যাংক আছে
সাধারণত এখানে উইথড্রল যে ভাউচার আছে সেই ভাউচারের সাহায্যে আপনি 10,000 টাকা পর্যন্ত তুলতে পারবেন, বা এখন যে সিএসবি সেন্টারগুলো আছে সেখানে আপনি আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে আপনি টাকা তুলতে পারবেন। তাছাড়া এই সেভিং পাসবইয়ে আপনাকে এটিএম এর সুবিধা দিচ্ছে, চেক বইয়ের সুবিধা দিচ্ছে। তবে এটিএম বা চেক বই সকলকে দেওয়া সম্ভব হয় না। এটা ব্যাংক আগে দেখে তার কাস্টমার এটিএম এবং চেক বইটা ইউজ যদি করতে পারে সেক্ষেত্রে তাকে প্রদান করে, যারা ইউজ করতে পারে না তাদেরকে কিন্তু ব্যাংক এখন এটিএম এবং চেক কখনোই প্রদান করবে না। আর যদি করে থাকে তাহলে এটি কিন্তু ব্যাংকিং এর ভুল। আর এটিএম নিয়মাবলী একটা আছে। এটিএম এর নিয়মাবলী হচ্ছে মাসে সাধারণত ব্যাংকের 5খানা ট্রানজ্যাকশন ফ্রি থাকে। 5খানা ট্রানজ্যাকশনের পরে যদি আপনি কোনো ট্রানজ্যাকশন করেন তাহলে তার যে চার্জ সেইটা কাস্টমারকে বহন করতে হয়। আমরা ব্যাংকে যেমন সেভিং অ্যাকাউন্ট খুলি, ঠিক এই টাইপের আরেকটা অ্যাকাউন্ট হচ্ছে যেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট সাধারণত বড় বড় কর্পোরেশন বা ব্যবসায়ী, ছোটোখাটো ব্যবসায়ী, এই ব্যবসার কাজের সুবিধার্থে ব্যাংক এই অ্যাকাউন্টগুলো খুলে এগুলোকে কারেন্ট অ্যাকাউন্ট বলে। এই কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে অবশ্যই ব্যাংকে একটা ভালো অঙ্কের টাকা আপনাকে ব্যালেন্স মেনটেন করতে হয়। তবে সেটা সেই ব্যাংকের উপর নির্ভর করে যে আপনি যে কারেন্ট অ্যাকাউন্ট খুলেছেন সেখানে আপনাকে সর্বনিম্ন কত টাকা ব্যালেন্স মেনটেন করতে হবে, এবং এই কারেন্ট অ্যাকাউন্টে আপনি যত খুশি টাকা জমা করতে পারেন, যত খুশি আপনি টাকা উইথড্রল করতে পারেন, এর কোনো সীমা নেই। আপনি যে কারেন্ট অ্যাকাউন্টে টাকা জমা করছেন বা যে সঞ্চয় রাখছেন এর উপরে আপনি কখনোই 1 পয়সাও ইন্টারেস্ট পাবেননি। এইটা কারেন্ট অ্যাকাউন্টের মূল বৈশিষ্ট্য। এই যে সেভিং এবং এই কারেন্ট, এই দুই অ্যাকাউন্টকে একসাথে ব্যাংকের বলা হয় কাসা। ব্যাংকিংয়ে আরেক ধরনের অ্যাকাউন্ট হয় যেটা হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট। আজকে বিভিন্ন বড় বড় যে কর্পোরেশন সেক্টরগুলো তাদের অনুরোধে ব্যাংক তার কর্মচারীদের সুবিধা দেওয়ার জন্য এক ধরনের অ্যাকাউন্ট খুলে যেটা বলা হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট। অর্থাৎ এই অ্যাকাউন্টে কর্মীরা তাদের বেতন বা স্যালারি মাসে মাসে ক্রেডিট হয়। এই অ্যাকাউন্টের কয়েকটা বৈশিষ্ট্য আছে। এই অ্যাকাউন্টে তার যে কর্মচারীর অ্যাকাউন্ট করা হয়েছে সে তার টাকা ঢোকার সাথে সাথেও টাকা তুলে নিতে পারে। এখানে কোনো ব্যালেন্স আপনাকে মেনটেন করতে হচ্ছে না। এইখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রথম থেকে যে আপনার স্যালারি অ্যাকাউন্ট খোলা হয়েছে আপনার 3 মাস অবশ্যই স্যালারি ক্রেডিট হতে হবে। 3 মাস যদি কন্টিনিউ আপনার স্যালারি ক্রেডিট না হয় এই অ্যাকাউন্ট ব্যাংকের নিয়মাবলী অনুযায়ী আপনার স্যালারি অ্যাকাউন্ট থেকে সেভিং অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। ব্যাংকিংয়ে আরেক ধরনের অ্যাকাউন্ট হয়। সাধারণত একটা জিনিসই মনে রাখেন, অনেক বিদেশি আমাদের ভারতবর্ষে আছে, আবার আমাদের অনেক ভারতবাসী বিদেশে আছে, কিংবা অনেক বিদেশি লোক আমাদের ভারতবর্ষে টাকা জমা রাখতে পারে। এই NRI নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান এদের জন্যে এক ধরনের অ্যাকাউন্ট হয়। এই যে NRI এই অ্যাকাউন্ট 3 টাইপের হয়। এর যে প্রথম ভাগ NRO নন রেসিডেন্সিয়াল অর্ডিনারি অ্যাকাউন্ট, যে ভাগটা হচ্ছে NRE নন রেসিডেন্সিয়াল এক্সটার্নাল অ্যাকাউন্ট। তৃতীয় নাম্বার যে ভাগটা হচ্ছে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট। এরপরে ব্যাংকিংয়ে আরেকটা যে হয় সেটা হচ্ছে টার্ম ডিপোজিট। টার্ম মানে একটা সময়সীমা, আপনি যে টাকাটা সঞ্চয় করছেন তার একটা সময়সীমা আছে। এই টার্ম ডিপোজিট অ্যাকাউন্টকে ব্যাংকিংয়ে দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে রেকারিং ডিপোজিট, যেটাকে সংক্ষেপে আরডি বলে। ভারতীয় যে ব্যাংকগুলো রয়েছে আমরা সেখানে যদি রেকারিং ডিপোজিট বা আরডি অ্যাকাউন্ট খুলতে যাই তো আমি আরডি অ্যাকাউন্ট কাকে বলছি না, আরডি অ্যাকাউন্ট বলছি তাকে যে এই ব্যাংকিংয়ে এই অ্যাকাউন্টগুলো আছে যেগুলোকে আপনি মাসে কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য মাসে মাসে কিছু টাকা
সঞ্চয় করেন, এইটাকে বলা হচ্ছে আরডি। এই যে আরডি অ্যাকাউন্ট ব্যাংকিংয়ের সর্বনিম্ন 100 টাকার থেকে শুরু এবং এর সময়সীমাটা সর্বাধিক থাকে 10 বছর। এখানে আপনি যে টাকাটা মাসে মাসে সঞ্চয় করবেন এর উপর ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দেয়। তবে আপনি এতে যত দিনের অ্যাকাউন্ট খুলুন, 5 বছর, 10 বছর, 2 বছর, 3 বছর, সর্বনিম্ন একদিন থেকে আপনি 10 বছর পর্যন্ত এই অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে আপনার প্রয়োজনে আপনি এই অ্যাকাউন্ট মাঝখানে আপনি ভাঙতে পারেন। এরপরে আরেক ধরনের অ্যাকাউন্ট আছে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট বা এফডি। আমরা এফডি কাকে বলছি না, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে একটা নির্দিষ্ট সময়কালের জন্য যখন আমরা ডিপোজিট করি একে বলা হচ্ছে ফিক্সড ডিপোজিট বা এফডি অ্যাকাউন্ট। এই ক্ষেত্রে মনে রাখবেন, আপনি যে টাকাটা নির্দিষ্ট একটা সময়ের জন্য জমা রাখছেন সেই সময়সীমা একদিন থেকে 10 বছর পর্যন্ত হতে পারে। এই যে অ্যাকাউন্ট করেছেন এই অ্যাকাউন্টের উপর ব্যাংক অবশ্যই যে টাকা জমা রেখেছেন তার উপর ইন্টারেস্ট দিতে আপনাকে বাধ্য, এবং আপনি নির্দিষ্ট সময়ে রাখতে পারেন। আপনি রেখেছেন 5 বছর, 10 বছর, 2 বছর, যে কোনো সময়, কিন্তু আপনার প্রয়োজনে আপনি চাইলে এই এফডি অ্যাকাউন্ট ক্লোজ করে আপনি আপনার টাকা উত্তোলন করতে পারেন। তো আশা করি বন্ধুরা, আমি যে ভিডিওটা করলাম বা যেগুলো বললাম, আশা করি আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকুন। নমস্কার সকলকে।